বন্ধুরা নমস্কার। নির্বাচন কমিশন কি নিরপেক্ষভাবে ভোট করবে বাংলায়? যে রকম ভাবে নির্বাচন করালে আপনার নিরপেক্ষ এবং অবাধ হবে নির্বাচন, ভোটার তালিকায় প্রত্যেক ভারতীয় ভোটার যাতে ঠিকমতো ভোট দিতে পারে সেগুলো নিশ্চিত করে ভোট করবে না বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য, বিশেষ কোনো রাজনৈতিক প্রভুর নির্দেশ মতন প্রভুর স্বার্থ রক্ষা করার জন্য আপনার পক্ষপাতিত্বের মাধ্যমে এই রকম কোনো কলুষিত ভোট কি বাংলাতে করতে চলেছে? নির্বাচন কমিশনের যে এবারের কার্যকলাপ, সেই কার্যকলাপ শুরু থেকে যেহেতু সন্দেহের মধ্যে চলে এসেছে, যেহেতু দেশের বিরোধী দলগুলো বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের কাজকর্মে প্রশ্ন তুলেছে, নানান ধরনের অভিযোগ উত্থাপিত করেছে, নির্বাচন কমিশন ভোটার তালিকায় জালিয়াতি করছে, নানানভাবে যারা প্রকৃত ভোটার তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে, যারা প্রকৃত ভোটার না বা জাল ভোটার তাদের নাম ঢুকিয়ে দিচ্ছে, এই রকম অভিযোগ উঠেছে বারবার। সেই অবস্থাতে বাংলাতে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে নির্বাচনটাকে একেবারেই সাংবিধানিক নির্বাচন করা, অর্থাৎ সংবিধান নির্বাচন কমিশনকে যে নিরপেক্ষ ভোট গ্রহণের পুরো নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিত করা। কিন্তু বাংলাতে কি সেটা করবে নির্বাচন কমিশন? না বিজেপিকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার সংবিধান প্রদত্ত, সংবিধানে অনুল্লেখিত এবং নৈতিক অনৈতিক সমস্ত কিছুই কি করবে? পক্ষপাতিত্বের চরম সীমায় কি পৌঁছবে ভারতের নির্বাচন কমিশন, গণেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন? এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে উঠতে শুরু করেছে। আর ওঠার একটা বড় কারণ হলো এই যে এসআইআর যে প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বাংলাতে, যে প্রক্রিয়াতে আপনার ইতিমধ্যেই 63-64 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, আরও 60 লক্ষ মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে এবং এখনো পর্যন্ত খোলসা করে কিচ্ছু বলতে পারছে না যে ঠিক কতজনের নাম শেষ পর্যন্ত থাকতে পারে, যাদের আপনার কোনো দোষ নাই, ঠিকভাবে কাগজপত্র জমা দিয়েছিল, তাদের সঙ্গে কি হবে, বা কারোর নাম যদি এরপরও বাদ যায় তারা কি শেষ পর্যন্ত ভোট দিতে পারবে কিনা, যদি অবৈধভাবে বাদ যায়। কতজন রোহিঙ্গা পাওয়া গেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন বলতে পারেনি, কতজন ভারতীয় না বিদেশি নাগরিক বা কোন দেশের নাগরিক কিচ্ছু বলতে পারেনি এখনো পর্যন্ত। অথচ নির্বাচন কমিশন যেরকমভাবে কড়াকড়ি করে আসছে শুরু থেকে, সেই কড়াকড়িগুলোকে আপনার কোনো একটি দলের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাতে যারা শাসন ক্ষমতায় রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস যাতে কোনোভাবেই সুবিধা না পেতে পারে, তার যাতে অসুবিধা হয় সেই রকমভাবে সে প্রত্যেকটা কাজ করে আসছে। এবং যখনই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তার সঙ্গে বা নির্বাচন কমিশনের টিমের সঙ্গে দেখা করতে যাচ্ছে তখনই এমন কথাবার্তা বলছে, এমন আচরণ করছে যা নিয়ে আপনার তাদের প্রশ্ন পক্ষপাতী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। যেমন এর আগে যখন অভিষেক ব্যানার্জি দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছিলেন টিম নিয়ে, তখন মুখ্য নির্বাচন কমিশনার অভিষেক ব্যানার্জির সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছিলেন, একদম এইভাবে আঙুল তুলে নাকি কথা বলেছিলেন, যার কারণে অভিষেক ব্যানার্জি তাকে বলেছিলেন যে আপনি কিন্তু অনির্বাচিত ব্যক্তি, আমি কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভোটে সরাসরি ভোটে নির্বাচিত, এটা মাথায় রাখবেন। এই কথাগুলো নাকি তিনি বলে এসেছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এক বড় টিম নিয়ে যখন কমিশনে দিল্লিতে হেডকোয়ার্টারে গিয়ে দেখা করেন তখন তার সঙ্গেও নাকি অভদ্র আচরণ করেছিল এবং তার কারণে তিনিও ক্ষুব্ধ হয়েছিলেন। এবারে আজকে যখন চন্দ্রিমা ভট্টাচার্যেরা যখন দেখা করলো তখন চন্দ্রিমা ভট্টাচার্যকেও নাকি এমন কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, যেগুলো অবশ্যই তার মানসিকতা বা কমিশনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দেয় যে নির্বাচন কমিশন কেন বিরোধীদের প্রতি বা বিরোধী দলগুলোর প্রতি অসহিষ্ণু মনোভাব নিয়ে আপনার কাজ করছে, কেন এই রকম প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশন কেন এই রকম আচরণ করছে তাদের সঙ্গে। নির্বাচন কমিশন তো একটা ক্রিকেট ম্যাচে আম্পায়ার, একটা ফুটবল ম্যাচে রেফারি,
নির্বাচন কমিশন কোনোভাবেই না এই পক্ষে ঝুঁকতে পারে না ওই পক্ষে ঝুঁকতে পারে। নির্বাচন কমিশনের কাছে যা শাসক দল তাই বিরোধী দল, অর্থাৎ শাসক দল বিরোধী দলের মধ্যে কোনো প্রভেদ রাখার কথা না। নির্বাচন কমিশনে দেখবে যে দেশের আইন কি বলে, দেশের সংবিধান কি বলে। সংবিধান কোনো অবস্থাতেই কোনো বিশেষ দলের স্বার্থে নির্বাচন কমিশনকে কাজ করার অধিকার দেয়নি, দায়িত্ব দেয়নি, কিছু দেয়নি। আবার কোনো দলের বিরুদ্ধে কাজ করা, কোনো দলের নেতারা গেলে পরে খুব আদর আপ্যায়ন করা, আহ্লাদে আটখানা হওয়া, আর কোনো দলের নেতারা গেলে তাদের প্রতি কঠোর আচরণ করা, এগুলো তো নির্বাচন কমিশনের ভূমিকার মধ্যে পড়ে না, একেবারেই পড়ে না। অতীতে আমাদের দেশে যারা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন বিভিন্ন সময়ে, তাদের সম্বন্ধে হয়তো মানে এতটা অসহিষ্ণুতার অভিযোগ ওঠেনি যতটা জ্ঞানেশ কুমার এবং তার টিমের, বিশেষ করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উঠছে। আমরা আমাদের দেশে টিএন শেষানকে দেখেছি, যে টিএন শেষান সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডোমিনেট করতো, মানে নিয়ম দেখিয়ে, আইন দেখিয়ে। এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের সঙ্গেও সেই রকম ব্যবহার করতেন যে রকম ব্যবহার তিনি বিরোধী দলগুলোর প্রতি করতেন। ফলে তার উপরে একদিকে যেমন বিরোধীরা অনেক ক্ষেত্রে অসন্তুষ্ট ছিল, তেমনি শাসন ক্ষমতায় থাকা শাসকরাও অসন্তুষ্ট ছিল। আবার তার কারণে অনেক সময় সন্তুষ্ট যেমন সরকারি দল ছিল, আবার বিরোধী দলগুলোও ছিল। অর্থাৎ তার নিরপেক্ষতার এমন একটা স্ট্যান্ডার্ড তিনি তৈরি করতে পেরেছিলেন, যার কারণে বিরক্ত হলে সবাই বিরক্ত হয়েছে, আবার খুশি হলে সবাই হয়েছে। মানে এইরকমভাবে যে সবাই বুঝতে পেরেছে যে এই লোকটা না আমার পক্ষে কাজ করবে, না আমার প্রতিপক্ষের হয়ে কাজ করবে। এই লোকটা না আমার বিরোধিতা, মানে ইচ্ছাকৃত বেআইনি বিরোধিতা করবে, না আমার যারা প্রতিপক্ষ আছে তাদের বেআইনি বিরোধিতা করবে। অর্থাৎ এই লোকটা না এদিকে ঝুঁকে আছে না ওদিকে ঝুঁকে আছে। এই লোকটা একেবারে দৃঢ়ভাবে আইনে যে প্রভিশন রয়েছে সেই প্রভিশন অনুসারে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আর এই রকম লোকের প্রতি সাধারণ মানুষের একটা শ্রদ্ধা বোধ জাগে, যার কারণে টিএন শেষান চিরদিনের জন্য ভারতীয় রাজনীতিতে অমর হয়ে গেছেন। নির্বাচন কমিশনের কথা যখনই ওঠে তখনই টিএন শেষানের নাম মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। রাজনৈতিক দলগুলো যারা তাকে অপছন্দ করত তারাও টিএন শেষানের কথা উল্লেখ করার সময় মাথাটা নত করে। তো কিন্তু জ্ঞানেশ কুমার শুরু থেকেই এমন কাজকর্ম করে আসছেন যে তার বিরুদ্ধে আপনার বিজেপি ছাড়া বা বিজেপির সহযোগী কোনো দল ছাড়া, সব দল না, এনডিএর সবগুলো দল তার উপরে খুশি না, বাদ বাকি বিরোধী দলগুলো সবাই অখুশি। আর অখুশি হওয়ার কারণ হলো যে তিনি কোনো ধরনের নিরপেক্ষতার কোনো বালাই রাখছেন না। তার কমিশনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা। প্রেস কনফারেন্স করে তার প্রমাণ দিয়েছিলেন, বারবার দাবি করেছিলেন যে প্রমাণগুলো তিনি তুলে ধরেছেন সেগুলো 100% সঠিক। এই রকম কথা একটি সাংবিধানিক পদে থাকা ব্যক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে তোলার পরেও জ্ঞানেশ কুমারের কোনো হেলদোলই হয়নি। জ্ঞানেশ কুমার সেগুলোকে নিয়ে যে কোনো টেকনিক্যাল আপনার ইনকোয়ারি করাবেন এবং তারপরে সঠিক তদন্ত করিয়ে জবাব দেবেন, মানুষের কাছে সত্যটা তুলে ধরবেন, তার ধার পর্যন্ত ধরেননি। জ্ঞানেশ কুমারের এই যে আচরণ, এই আচরণটাকে যে শুধুমাত্র যে বিরোধী দলগুলো অপছন্দ করেছে তা না, কিন্তু দেশের সাধারণ মানুষ পর্যন্ত অপছন্দ করেছে। তার কারণে যখনই নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা প্রশ্ন করা হয় মানুষকে, তখনই দেখা যায় যে মানুষের মধ্যে অধিকাংশ যারা অতি বড় বিজেপি ভক্ত তারা বাদ দিলে পরে বাদবাকি প্রায় সবাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ বলে মনে করে না। জ্ঞানেশ কুমারকে তো একেবারেই নিরপেক্ষ বলে মানুষ মনে করে না। বাংলাতেও বিশাল অংশের মানুষ মনে করছেন যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপিকে খুশি করার জন্য, বিজেপিকে এক্সট্রা মাইলেজ দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসকে অসুবিধা করার জন্য ভোটার তালিকায় এই যে বিশেষ নিবিড় সমীক্ষা করছে এইটাকে মানে পরিচালনা করছে এবং এর মধ্য দিয়ে অনেক বৈধ ভারতীয় ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে। এই বাদ দিয়ে দেওয়ার যে ফর্মুলা নির্বাচন কমিশন আবিষ্কার করেছে সেই ফর্মুলা বারবার প্রশ্নের মধ্যে উঠেছে। এবার এই ফর্মুলা শেষ পর্যন্ত কি পরিণতি পায় যখন সম্পূর্ণভাবে ভোটার লিস্ট সামনে আসবে, কারণ 28 তারিখ যে ভোটার লিস্ট
সামনে এসেছে আমাদের, সেটা কিন্তু আংশিক মনে রাখতে হবে। এবার যে বিচার বিভাগীয় আধিকারিকরা তদন্ত করছেন, সেগুলো করার পরে 7 লক্ষের মধ্যে যে নামগুলো ছাড়পত্র পাবে সেগুলো অ্যাড হবে, হলে পরে যে চিত্র দাঁড়াবে সেই চিত্র দেখার পরে মোটামুটি একটা মানে তথ্য মানুষের সামনে তুলে ধরা যাবে যে এতজন মানুষ আমাদের দেশে এখন বৈধ ভোটার হিসাবে ভোটার তালিকায় নাম পেল, কিন্তু বাদ বাকি যারা রয়ে গেল এই তালিকার বাইরে, তাদের মধ্যে কতজন বৈধ ভোটার এবং যাদের কাগজপত্র জমা দিয়েছে, যাদের কাগজপত্র আছে, যারা একেবারেই যাদের ভারতীয়ত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, তাদের ভোটারশিপ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না, এই রকম লোক কত আছে। মানে নির্বাচন কমিশন কতজন বৈধকে অবৈধ করে দিয়েছে। আর যদি রাজনৈতিক দলগুলো সামনে আনতে পারে তাহলে বোঝা যাবে কতজন অবৈধকে বৈধ করে দিয়েছে। তো এই কারণে নির্বাচন কমিশন বাংলায় এখন সফর করছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করেছে, এবার অফিসারদের সঙ্গে মিটিং করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবে, রাজ্যের নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করবে, এবং বিজেপিকে জেতানোর জন্য কি কি করা যায় সম্ভবত আর কি, মানে বিরোধীদের অভিযোগ অনুসারে সম্ভবত সেগুলো বিবেচনা করবে। বিজেপি নেতাদের কাছ থেকে হয়তো বা বুঝে নেওয়ার চেষ্টা করবে যে কি কি আর করলে পরে বিজেপি ক্ষমতায় আসার আশা করতে পারে। অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনার জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই দায়বদ্ধ না, শুধুমাত্র অমিত শাহ বা নিতিন নবীন একাই দায়বদ্ধ না, দায়বদ্ধ জ্ঞানেশ কুমারও, এরকমটা অনেকে মনে করছেন। তার কারণে সেই দায়বদ্ধতা যদি সত্যি সত্যি তার মনের মধ্যে থেকে থাকে, যেটা মনে করছে মানুষ, তাহলে তিনি বিজেপির কাছ থেকে বুঝে নেবেন যে কি কি করলে পরে বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারবে। কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত মনে হয় যে জ্ঞানেশ কুমারের যে ভূমিকা, সেই ভূমিকা বিজেপিকে লাভবান করতে পারবেন, সেই ভূমিকা শেষ পর্যন্ত তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবেন। আপনাদেরকে মনে হয় যে বিজেপিকে জেতানোর জন্যই নির্বাচন কমিশনে কাজ করছে? আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগগুলো বারবার উঠেছে, আপনারা কি এই পক্ষপাতিত্বের অভিযোগগুলোকে সমর্থন করেন? কমেন্ট বক্সটা উত্তর দেওয়ার শ্রেষ্ঠ জায়গা, সেটাকে ব্যবহার করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।